হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে দ্বিতীয় অধ্যায়, জুওলজির দ্বিতীয় অধ্যায়, রুই মাছ, একটা টপিক রুই মাছ। রুই মাছের নতুন যে ইনফোগুলো অ্যাড হয়েছে আলিম স্যারের বই থেকে, আজমল স্যারের বইয়ে যে অ্যাড হওয়া তথ্যগুলো, এই নতুন তথ্যগুলো, এই রুই মাছের প্রায় 9-10টা আহ, নতুন টার্ম, আমরা এই টার্মগুলো আজকে শিখব। তো এই টার্মগুলো শেখার জন্য প্রথমে বলে রাখি, আহ, এগুলো সবার জন্য না। তোমার যদি মনে হয় যে অনেকে কিন্তু এইচএসসি লেভেলে রুই মাছ স্কিপ করে, বাট যাদের মনে হয় যে জি ভাই আমরা রুই মাছ ভালোভাবে পড়ছি, এখন আমরা আরো ডিটেলস জানতে চাই, অর্থাৎ এই টপিকগুলোকে আমরা বলতে পারি এন এন টি কে, মানে নাইস টু নো। নাইস টু নো জানলে ভালো হয়। তবে হুট করে ধরো একটা যদি প্রশ্ন চলেও আসে, তাহলে কিন্তু তোমার অ্যান্সার করতে সুবিধা হবে। আসতেই কিন্তু পারে, কোন একটা রিসেন্ট বছরগুলোতে আসতে পারে। তো চলো আমরা কথা না বাড়িয়ে মাত্র 9টা বা 10টা টার্ম গুলো রুই মাছের শিখে ফেলবো ইনশাল্লাহ। প্রথমে আসো সাইক্লয়েড আইস। সাইক্লয়েড আইস, তো এটা অবশ্য নতুন না, এটা তোমরা আগে থেকেই জানো। সাইক্লয়েড আঁশ, তো মাছের যে আঁশ তিন ধরনের। তো সাইক্লয়েড আঁশ, সাইক্লো শব্দটা হচ্ছে সাইকেল থেকে। তো আঁশটা দেখতে অনেকটা সাইকেল, মানে গোল চক্রের মতো। দ্যাটস ওয়াই সাইক্লয়েড আঁশ। তো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা জাস্ট জানবো যে এই সাইক্লয়েড আঁশ কার কার থাকে। এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সাইক্লয়েড থেকে তিনটা শব্দ নিবা। একটা হচ্ছে দন্ত স, আরেকটা হলো ক, আরেকটা হলো ল। সতে স্যামন মাছ, স্যামন। ওকে, ওই যে সুপার শপ গুলোতে স্যামন মাছ পাওয়া যায়, এটা হলো সেই স্যামন মাছ। কতে হলো কার্প মাছ, কার্প। এই যে আমরা যে রুই মাছ, কার্প মাছ পড়তেছি, এই রুই মাছের যে কার্প মাছ। এবং লতে হলো লাং ফিশ, লাং ফিশ। ওকে, তাহলে সাইক্লয়েড আঁশ কার কার থাকে? তিনটা বর্ণ নিলাম। তিনটা বর্ণ হচ্ছে দন্ত স, ক, ল। কার্প মাছ, কার্প লিখে রাখলাম কেন? কারণ কার্প মাছ, দেখো কার্পে বর্ণ কয়টা? দুইটা। তাহলে কার্প মাছ দুই ধরনের। একটাকে আমরা বলি মেজর কার্প, আরেকটাকে বলি মাইনর কার্প। মেজর কার্প মানে যাদের দৈহিক ওজন 1.5 কেজির বেশি, 1.5 কেজির বেশি, তারাকে মেজর কার্প বলা হয়। আর যাদের ওজন কম, এদের থেকে অনেক কম পরিণত অবস্থাতেও, তাদেরকে বলা হয় কি মাইনর কার্প। তো মেজর কার্পের উদাহরণগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। উদাহরণগুলো হচ্ছে রুই, কাতলা, মৃগেল এবং কালীবাউস, কালী বাউস। আর মাইনর কার্পের উদাহরণগুলো বাটা, বাটা মাছ, ঘনিয়া, টাটকিনি, টাটকিনি। ওকে, এতটুকু জানলে আমাদের হবে। কাঠ মাছকে কেন কাঠ মাছ বলা হয় এগুলো আমি আপাতত কোনো কিছু বলছি না, জাস্ট টার্মিনোলজি গুলো বলে যাচ্ছি। স্পনিং, স্পনিং, স্পনিং মানে কোন একটা এলাকায় একটা স্ত্রী মাছ ডিম পারবে, মানে ডিম ছাড়বে আর কি, এবং পুরুষ সদস্য সেখানে শুক্রাণু নিক্ষেপ করবে। এই ব্যাপারটাকে বলা হয় স্পনিং। মানে এই যে ফিমেল, এই যে ফিমেল ডিম ছাড়বে এবং মেল এখানে গিয়ে শুক্রাণুগুলোকে কি করবে? নিক্ষেপ করবে।
এই ব্যাপারটাকে বলা হয় স্পনিং, এবং স্পনিং এর টাইম হচ্ছে 15 সেকেন্ড। 15 সেকেন্ড মানে ওনলি 15 সেকেন্ডে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, আরেকটা টার্ম আছে, সেটা হলো ইনডিউসড স্পনিং। ইনডিউসড স্পনিং মানে, এবার ধরো তুমি নিজে নিজে স্পনিং করছো, মানে যেটা ফার্মে করা হয় বা বিভিন্ন পুকুরে, যে আর্টিফিশিয়াল পুকুরগুলোতে করা হয়, একে বলা হয় ইনডিউসড স্পনিং, মানে জোর করে স্পনিং করা। তো এই জোর করে স্পনিং করে ব্যাপারটাকে বাংলায় বলা হয় প্রণোদিত প্রণোদিত প্রজনন। এবং একটা হরমোন প্রয়োগ করা হয়, যে হরমোনটার নাম হচ্ছে HCG বা হিউম্যান হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। গোনাডোট্রপিন এই হিউম্যান কোরিয়নিক, যে কোরিয়নিক গোনাডোট্রপিন, এই হিউম্যান হরমোন কিন্তু প্রয়োগ করা হচ্ছে কিসে? মাছে। ওকে, ডিমার্সাল ডিম, পেলাজিক ডিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মজার দুইটা পড়া। ডিমার্সাল ডিম, পেলাজিক ডিম, বলো আমার সাথে বলো। ডতে ডিমার্সাল ডিম, ডতে যে ডিম ডুবে যায়, ডুবে যায়, অনেক ডিম থাকে যে ডিমগুলো 45 মিনিটের মধ্যে কি হবে, ডিমগুলো যখন একটা স্ত্রী রুই মাছ ছাড়বে, বা যে কোনো মাছ আর কি, যখন ডিমগুলো ছাড়বে তারপরে ডিমগুলো ডুবে যাবে, মানে পানির চেয়ে নিচে ডুবে যাবে। এই ব্যাপারকে বলা হয় ডিমার্সাল ডিম। তো কোন ডিমগুলো ডিমার্সাল ডিম? এই যে যে যেমন রুই মাছ, রুই মাছের ডিম কিন্তু ডিমার্সাল ডিম। আর পেলাজিক ডিম মানে বেশ কিছু, মানে বেশিরভাগ সামুদ্রিক মাছ, এই সামুদ্রিক মাছের ডিমগুলো কিন্তু পেলাজিক ডিম। সামুদ্রিক মাছের ডিম পেলাজিক ডিম, মানে যে ডিমগুলো ডিমার্সাল ডিম ডুবে যায়, ড ড, এবং পেলাজিক ডিম ভাসে, ভাসে। এই ভাষার ব্যাপারটাকে বলা হয় পেলাজিক ডিম। মাইগ্রেশন, মাইগ্রেশন, আচ্ছা, মাইগ্রেশন, দেখো এই মাইগ্রেশন ব্যাপারটা 3 ধরনের। মাইগ্রেশন কত ধরনের ভাইয়া? পুরা 3 ধরনের। মাইগ্রেশন 3 ধরনের। একটা মাইগ্রেশনকে বলা হয় প্রোটামোড্রোমাস, প্রোটামোড্রোমাস, প্রোটামোড্রোমাস মাইগ্রেশন। আরেকটা মাইগ্রেশনকে বলা হয় অ্যানাড্রোমাস, অ্যানাড্রোমাস। আর আরেকটা মাইগ্রেশনকে বলা হয় ক্যাটাড্রোমাস, ক্যাটাড্রোমাস। প্রোটামোড্রোমাস, অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, 3 ধরনের মাইগ্রেশন। তো প্রোটামোড্রোমাস মাইগ্রেশন মানে হলো যে কিছু মাছ, যেমন রুই মাছ, যেমন রুই মাছ ছোট নদী থেকে, ছোট নদী থেকে বড় নদীতে যাবে, মানে নদী নালা বা ছোট হ্রদ থেকে বড় নদীতে যাবে। কখন? প্রজনন ঋতুতে, প্রজনন ঋতুতে। এই ছোট নদী থেকে বড় নদী, মানে নদী থেকে নদীর মধ্যেই সীমাবদ্ধ থাকা, এই ব্যাপারটাকে বলা হয় কি বলতো? প্রোটামোড্রোমাস মাইগ্রেশন। আর অ্যানাড্রোমাস মাইগ্রেশন মানে হলো যে সমুদ্র, সমুদ্র থেকে ফ্রেশ ওয়াটার বা নদী, মানে কি ঘটনা ঘটেছে দেখো, এই মাছগুলো সাধারণত সমুদ্রে থাকে, বাট যখন প্রজনন ঋতুর টাইম আসে, প্রজনন ঋতুতে এই অ্যানাড্রোমাস মাছগুলো নদীতে চলে আসে, মানে সমুদ্র থেকে নদীতে আসে। এরকম একটা মাছ হলো এই অ্যানাড্রোমাস যে মাছ, এই মাছ হচ্ছে স্যামন মাছ। স্যামন, এই যে আমরা এখানে স্যামন পড়লাম, এই স্যামন মাছ অ্যানাড্রোমাস। ওকে। আর ক্যাটাড্রোমাস, ক্যাটাড্রোমাস মানে কি? মানে যে মাছগুলো নদী থেকে সমুদ্রে যাবে, কখন?
প্রজনন ঋতুতে, এদেরকে বলা হবে ক্যাটাড্রোমাস। এবং এর উদাহরণ হলো ইলফিশ বা ইল মাছ, ইলফিশ। ওকে। ফিকান্ডিটি, যারা হিন্দি মুভি বা হিন্দি টিভি সিরিয়াল যাই দেখো না কেন, আন্ডা, আন্ডা শব্দের অর্থ হচ্ছে ডিম। আন্ডা মানে কিন্তু ডিম। তাহলে আন্ডা থেকে ফিকান্ডিটি মানে ডিম উৎপাদনের ক্ষমতা, ডিম উৎপাদনের ক্ষমতা। আন্ডা মানে ডিম, আন্ডা। তাহলে প্রজনন ঋতুতে ডিম উৎপাদন ক্ষমতা, ডিম উৎপাদন ক্ষমতা কত? এক ঋতুতে প্রায় 1 থেকে 4 লক্ষ। এই ব্যাপারটাকে বলা হয় ফিকান্ডিটি, এই যে ডিম উৎপাদনের ক্ষমতা। অ্যাট্রিসিয়া, অ্যাট্রিসিয়া কি? তো আমরা তো জানি যে রুই মাছ কি করে, রুই মাছ কিন্তু প্লাবন ভূমিতে, মানে যে সকল ভূমিতে প্রচুর পরিমাণে স্রোত থাকবে, এই স্রোতযুক্ত নদীতে ডিমগুলো ছাড়ে। এরা কিন্তু কখনোই স্থির মুক্ত বা বদ্ধ পানিতে ডিম ছাড়বে না। তো অ্যাট্রিসিয়া মানে অনেক সময় দেখা যায় যে এখনই তার ডিম পাড়ার সময়, এখনই ডিম দিবে, এরকম অবস্থা। বাট এই পরিবেশটা উপযুক্ত না। তো যেহেতু পরিবেশটা উপযুক্ত না, কিন্তু ডিম এখনই ছাড়া লাগবে, তো সেই ক্ষেত্রে কি হয় যে ধরা যাক এটা হলো ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের ডিমগুলো রুই মাছের ভিতরেই থেকে যায়, ভিতরে শোষণ হয়ে যায়, আর বাইরে না এসে এই নালীপথ, এই নালীপথ চিকন হয়ে যাওয়ার কারণে, নালীপথ চিকন হয়ে যায় এবং ডিমগুলো কি হয়, দেহের ভেতরেই শোষিত হয়। তাহলে ডিমগুলো বের না হয়ে নালী চিকন হয়ে যাওয়ার কারণে ডিমগুলো রুই মাছের ভেতরেই শোষণ হয়ে যাওয়াকে কি বলা হয়? অ্যাট্রেসিয়া। দেহের ডিম শোষণ হওয়াকে অ্যাট্রেসিয়া বলে। দেহের মধ্যে ডিমগুলো শোষণ হওয়াকে কি বলে? অ্যাট্রেসিয়া বলে। এরপরে লাস্টলি আমাদের যে জিনিসটা থাকে তাকে বলা হয় টেলিওস্ট মাছ। টেলিওস্ট মাছ বা টেলিওস্ট ফিশ, এটা কি? তো খুবই গুরুত্বপূর্ণ। টেলিওস্ট মাছ, তো আমরা জানি যে আমাদের যে ফাইলম কর্ডাটা, কর্ডাটা ফাইলামের সাব ফাইলাম 3টা। একটা হলো ইউরোকর্ডাটা, আরেকটা সেফালোকর্ডাটা, আরেকটা হলো ভার্টিব্রাটা। এবং এই ভার্টিব্রাটা এর অধিশ্রেণী বা সুপার ক্লাস 2টা। একটা হলো সাইক্লোস্টোমাটা, আরেকটা হলো ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তাহলে কর্ডাটা, কর্ডাটা পর্বের 3টা উপপর্ব, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা এবং ভার্টিব্রাটা। এই উপপর্বের 2টা অধিশ্রেণী, একটা অধিশ্রেণী যাকে বলা হয় সেফালো সাইক্লোস্টোমাটা, সরি সাইক্লোস্টোমাটা, আর আরেকটা অধিশ্রেণীকে বলা হয় ন্যাথোস্টোমাটা।
এই ন্যাথোস্টোমাটা অধিক শ্রেণীর ভিতর যে দুই শ্রেণী দুই শ্রেণী দুই যার নাম অ্যাক্টিনোপটেরোইডি অ্যাক্টিনোপটেরোইডি এই অ্যাক্টিনোপটেরোইডি বা অ্যাক্টিনোপটেরিজি এই যে শ্রেণীগুলো এই শ্রেণীর যে মাছ এদেরকে বলা হয় টেলিওস্ট মাছ টেলিওস্ট মাছ ওকে। তো এই টেলিওস্ট মাছগুলো দুই ধরনের হতে পারে। টেলিওস্ট মাছ দুই ধরনের হতে পারে। একটা হলো ফাইসোস্টমি ফাইসোস্টমি আর একটা হলো ফাইসোক্লিস্টি ফাইসোক্লিস্টি ফাইসোস্টমি ফাইসোক্লিস্টি। ফাইসোস্টমি মানে কি? ধরা যাক এটা হলো রুই মাছের বায়ুথলি, এটা রুই মাছের বায়ুথলি। এই বায়ুথলির সাথে অনেক সময় এই অন্য নালী বা গ্রাস নালীর একটা কানেকশন তৈরি হয়। তো যদি যে সকল মাছের ক্ষেত্রে এই বায়ুথলি ও অন্য নালী এর মাঝে এই নালীটা থাকবে ওই সকল মাছকে বলা হবে ফাইসোস্টমি মাছ। আর যে সকল মাছের এই বায়ুথলি এবং এই গ্রাস নালী এর মাঝে এই নালীটা থাকবে না বা বিলুপ্ত হবে তাকে বলা হয় ফাইসোক্লিস্টি। তো এই ক্লিস্টিতে ল আছে, ক্লিস্টিতে ল আছে, ল বিলুপ্ততেও ল আছে। বিলুপ্ত এখানেও ল অক্ষর, ক্লিস্টিতেও ল অক্ষর। তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারি যে কোথায় আমাদের এই যে নালীটা মানে নিউমাটিক নালী অনুপস্থিত। তাহলে আমরা এখন বলতে পারবো যে আমাদের ফাইসোক্লিস্টি এখানে নিউমাটিক নালী অনুপস্থিত। কোথায় নিউমাটিক নালী উপস্থিত? ফাইসোস্টমি। ফাইসোস্টমিতে আমাদের নিউমাটিক নালী উপস্থিত। ফাইসোক্লিস্টিতে ল আছে, আমাদের বিলুপ্ততে ল আছে। তাহলে কোথায় নিউমাটিক নালী বিলুপ্ত হয়? ফাইসোক্লিস্টি। উদাহরণ কি? ফাইসোক্লিস্টি থেকে দুইটা অক্ষর নাও, একটা হলো ক আরেকটা হলো ট। কতে কই মাছ, কতে কই, আর টতে টাকি, টাকি ফিশ বা টাকি মাছ। তাহলে কই মাছ এবং টাকি মাছ। ক্লিস্টি থেকে দুইটা শব্দ নিলাম, একটা হলো ক কতে কই মাছ, আর একটা হলো ট টতে টাকি মাছ। এই দুইজন ফাইসোক্লিস্টি। আর ফাইসোস্টমি মনে রাখবা রুই কাতলা, রুই কাতলা। মানে এদের ক্ষেত্রে যে সুইম ব্লাডার বা এয়ার ব্লাডার এবং যে ইসোফেগাস এর যে মাঝখানের নালী এই নালীটা প্রেজেন্ট থাকে এবং ফাইসোক্লিস্টিতে বিলুপ্ত হয়, যেমন কই এবং টাকি। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।